শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে 1000 যুক্তিতর্ক থাকতে পারে, যুক্তিতর্ক থাকে না শুধু মৃত্যু বিষয়ে। কে যে কখন চলে যাবে আমরা কেউ জানি না। একটা ছবি মনে করছে, 70 অন্তিম, অসংখ্য আশা ভঙ্গের বুকে পা রেখে, অসংখ্য ধুলো বালি ঝড় ঝঞ্ঝার বুকে পা রেখে লাল ধোঁয়াল উড়িয়ে চলে যাচ্ছে 70 দশক, আসছে 80। একটা স্বপ্ন বিপ্লবের মতো সেই 80 দশকে আমরা একজোট হয়ে আছি। বীরভূমে, সাঁইথিয়ায়, দুবরাজপুরে সেই একজোট হওয়ার তালিকায় অসংখ্য প্রিয় মুখ, সেই প্রিয় মুখের কিছু মুখ চলে গেছে সোমনাথ চট্টোপাধ্যায়, চলে গেছে লিয়াকত আলী, যে অচলের বালুচরে জ্যোৎস্নার বৈষ্ণবী দেখেছিল এবং আমাদেরকে দেখিয়েছিল, সেই লিয়াকত চলে গেছে অনুপন্দা। আর আমাদের অনিবার্য আড্ডা ছিল যেখানে, সেই সুভাষটাও আজকে অসংখ্য স্মরণ করতে হয়। এই 4টি মৃত্যুকে ছুঁয়ে স্মরণ না করলে আমরা খুব পাপী থেকে যাবে সময়ের কাছে। তো সেই 70 দশকের শেষে সুদূর ভাড্ডি থেকে ফুলবাগান গড়িয়ে নিতে একটা ছেলে আসছে সাইকেল ছুটিয়ে। তার ড্রেস উঠছে শীতের হাওয়ায়, তার ঝাঁকড়া চুল, নজরুলের মতো ঝাঁকড়া চুল উঠছে বসন্ত বাতাসে, মুখে গান। ভারতী থেকে দ্রুত একটা সাইকেল আসছে ফুলবাগান কলিয়ারের দিকে। একটু পরে দুপুর হবে, আমরা একটা সার্ভে টেবিল থেকে, যে টেবিলে ছিলেন বীরেন বন্দ্যোপাধ্যায়, বড় কর্তা সার্ভেয়ার, তার টেবিল থেকে আমরা চলে আসবো মথুরের হোটেল। আমাদের স্মৃতি যাপনে, আমাদের লেখালেখির জীবনে ওই পাণ্ডবেশ্বর অজয় পাড়ের মথুর হোটেল একটা অনিবার্য সংযোজন। সমরেশ মন্ডল, সোমনাথ চট্টোপাধ্যায়, আমি এবং নারায়ণ কর্মকার, গান, আড্ডা, আরো অনেক খানা পিনা, নানা রকম ওই আড্ডা থেকে জন্ম নিত গান, কবিতা। আর সেই সময়ে মফস্বলের সাথে একটা সম্পর্কের সেতু বেঁধেছিল নারায়ণ কর্মকার, তারও আগে অবশ্যই সমরেশ মন্ডল। সেই রেডিওর সঙ্গে যুক্ত ছিল, নানান মাধ্যমের সঙ্গে যুক্ত ছিল, দেশ পত্রিকার সাথে যুক্ত ছিল, আছে এখনো আছে। তো ওই মধুর হোটেলে আমরা গান নিয়ে কথা বলতাম, আমরা আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি নিয়ে কথা বলতাম। আমাদের দূর থেকে দেখতেন বীরেন বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাবা, মূল সার্ভেয়ার। অনেক নিচের দিকে স্মৃতির পথে মফস্বল কে নারায়ণ ভীষণ ভালোবাসার চোখে দেখত, কারণ তার গান ওই বেতার থেকে প্রচারিত হয়েছে। এমনকি রাজভবনেও, রাজ্যপালের কাছেও তার গান পৌঁছে গেছে এবং রাজ্যপাল তাকে ভালোবেসে বুকে নিয়েছিলেন। সেই শিল্পী সাক্ষী কয়েকদিন আগে বললেন, একজন রেডিও ঘোষক, যে কর্মসূত্রে কলকাতায় থাকলেও সে মূলত আসানসোলের ছেলে। সেই মুহূর্তের যে বিবরণীটা রেডিওতে প্রচারিত হয়েছিল, তার ধারাভাষ্য দিয়েছিল সেই ছেলেটি। তো এই হচ্ছে আমাদের নারায়ণ, যে কলকাতার সাথে সমরেশ মন্ডলের পর একটা অন্তরের সেতু বেঁধেছিল
সংস্কৃতির সেতু বেঁধেছিল মফস্বলের সাথে কলকাতার নারায়ণ। আমি ওই সময়টাতে দুর্দান্ত একটা পত্রিকার দায়িত্ব পাই, একটা দৈনিক পশ্চিমবঙ্গ সংবাদ। তার ক্যাসেট বেরোলেই আমার রিভিউ, তার রেকর্ড বেরোলেই আমি সেখানে রিভিউ করতাম। একদিন তার রিভিউ লিখেছিলাম নারায়ণ বর্মনের একটি গানের ক্যাসেটে, রিভিউ লিখেছিলাম হৃদয়পুরের গান। তো সেটা নিয়ে অনেকগুলো সংকলন, প্রায় 900টা কবিতা এবং গল্প লেখা নিয়ে যখন একটি বই বেরোয়, তখন নারায়ণ সমরেশকে বলে যে বইটার কি নাম হবে। সমরেশ বলে ঠিক আছে, দেখি কি করা যায়, ঠিক করছি। তো এই নামের দায়িত্বগুলো কখনো কখনো হয় সমরেশ মন্ডল কিংবা আমাকে দিত। তারপর সমরেশ মন্ডলকেই নারায়ণ বলল যে নীলু একটা রিভিউ করেছিল, ক্যাসেট রিভিউ, সেখানে করেছিল হৃদয়পুরের গান। তো এটা বললে কেমন হয়, এই বইটার নাম। তো সমরেশ অ্যাকসেপ্ট করেছিল, বলে বাহ এটা তো দারুণ, তুমি এই নামটাই রাখো, হৃদয়পুরের গান। তো এই হচ্ছে আমাদের বন্ধু তালিকার নারায়ণ। আর একদম আমি ওই 70-80 দশকের স্মৃতি যাপনেই থাকছি। তখন খয়রাছলের ভিডিও ছিলেন ব্রহ্মমোহন ঠাকুর, ভীষণ একজন বড় মাপের সঙ্গীত ব্যক্তিত্ব এবং নজরুল গীতির গবেষক। এবং ভাগ্যক্রমে তিনি থাকতেন সিউড়িতে একটা ভাড়া বাড়িতে, একটা ভবতারিণী মন্দিরের পিছনে যে একটা বিশাল পুকুর আছে, তার পুকুরের পাড়ে অতি পুরনো ব্রিটিশ আমলের একটা বাড়ি। সেই বাড়িটা ছিল আমার কাকার বাড়ি, আছে এখন সেই বাড়িটা। তো সেই বাড়ির নিচের তলায় ব্রহ্মমোহন ঠাকুর ভাড়া থাকতেন। তো একদিন আমি গেছি সিউড়িতে কাকার বাড়িতে, হঠাৎ দেখছি সকালবেলায় নজরুল গীতির সুর ভেসে আসছে। আমি খুব গান গাইতে পারি না, কিন্তু ছোট থেকেই গানটা আমার মগজের মধ্যে ঘুরে বেড়ায়। তো আমি কাকাকে বললাম, কাকা এটা কি? বলে আরে ও তো খুব বিরাট বড় মাপের মানুষ, ব্রহ্মমোহন ঠাকুর, খয়রাছলের ভিডিও, তুই যাবি দেখা করতে? আমি গান করছে তখন আমি দরজার আড়ালে দাঁড়িয়ে আছি, গান শেষ হয়ে গেলাম। সেদিনই আমাকে বললেন তুমি চলো আমার সঙ্গে, খয়রাছল যাবে। উনি ঘোরালেন, আর সেদিন সৌভাগ্যক্রমে নারায়ণের সঙ্গেও দেখা হয়ে গেছে। নারায়ণ তখন গান লিখছি, নিজের গান গাইছে। এই ব্রহ্মমোহন ঠাকুর ভিডিও অফিসেও বেশ কিছুক্ষণ ওই গান নিয়ে আড্ডা হয়ে গেল। এই ছিল নারায়ণ। আর আমাদের অভিযান ছিল গোরস্থান থেকে শ্মশান। সেই স্মৃতিটা মনে করছে, চলে যাবার আগে আমরা তারাপীঠ শ্মশানে গেছিলাম মধ্যরাতে। রাসু ছিল, অসীম সিং ছিল, আমি ছিলাম, সঙ্গে নারায়ণ। তো আমরা একটা হোটেল উঠেছিলাম, কিন্তু হোটেলে থাকি কি করে, শ্মশান মন টানছি, গোরস্থান আমাদের মন টানে। তো চলে এলাম শ্মশানে। তখন একদম মধ্যরাত, কয়েকটা কুকুর সঙ্গে দিল। আমি কুকুরগুলোকে একটু তাচ্ছিলে ভঙ্গিতে তাকাচ্ছিলাম। তো নারায়ণ বলল, এই এমন করো না, এমন করো না, ওরা জানো শাপগ্রস্ত ঋষিগুলা কুকুর জন্ম হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। আমি হাসলাম, বললাম আমি একটি তান্ত্রিক পরিবারের ছেলে, আমি জানি এই কুকুর সর্বসাধনার এবং আত্মিক যে সাধনা, তার একটা পর্যায়ের মধ্যে ওরা কেন্দ্রীভূত থাকে। এই ছিল নারায়ণ, এই ছিল আমাদের চাকর। আর অসংখ্য বইয়ের পরিচ্ছদা আমি করেছি। আর একটা বলবো, যেটা সুবিধা বলে গেলে দেখুন, ডিসেম্বরে তখন নিয়মিত কবিতার আসর বসত কৃষ্ণ মৃত্তিকার ফুল বাগান, ডিসেম্বর ঝাল বাগান কলিয়ারি,
ওখানে একটা রিক্রিয়েশন ক্লাব ছিল, সেই ক্লাবে প্রতিবার সেখানে জয় গোস্বামী আসতেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় আসতেন, শক্তি চট্টোপাধ্যায় আসতেন, অ্যান্ড রশিদ খান আসতেন, প্রকাশ কর্মকার আসতেন, আর ঝোলাকাঁধে অমিতাভ দাশগুপ্ত তো প্রতিবার। আমাদের ওই সময় 80-র দশকের প্রতিটি রবিবার থাকতো আমাদের ওই ডিসের গানের বিভিন্ন জায়গায়, সেখানে এরা সব থাকতেন, শক্তিদা থাকতেন, অমরেশ বিশ্বাস থাকতেন, অজিত পান্ডে থাকতেন। তো অজিত পান্ডে এবং শক্তির জেলার যে গান অজিত পান্ডেও গেয়েছেন, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, নারায়ণ গেয়েছে দুয়ার এটে, এবং নারায়ণ সেদিন শক্তিদা প্রকাশদার সামনেই এই গানটি গেয়েছিল। সে এক স্মরণীয়, শক্তিদা জুড়িয়ে ধরেছিলেন নারায়ণ, শক্তিদা নাচেনি, নেচেছিল প্রকাশদা। তো এই আমাদের যাপন, এই যাপন আমাদের, আমি তুমি যখন মনে থাকবে। আর বিজয় দাস, সেও আমাদের একটা চতুষ্কোণ প্রণয় বলা যায়। সে ওই 80-র দশক, মানে আমরা কতটা সমৃদ্ধ করেছে আমাদের 80-র দশক বলে বোঝানো যাবে না। আমরা সেই সময় আমাদের টার্গেট ছিল বিভিন্ন কলেজগুলো। আমরা 70-র দশকের বিদ্যাসাগরের স্টুডেন্ট, আমাদের টার্গেট ছিল বোলপুর কলেজ, ওখানে থাকতেন মনোজেশ মিত্র। আমাদের টার্গেট ছিল আসানসোলের বিবি কলেজ, ওখানে থাকতেন উদয়ন ঘোষ স্যার, থাকতেন প্রদীপ দাস শর্মা। আমাদের টার্গেট ছিল রানীগঞ্জ টিডিপি কলেজ, ওখানে থাকতেন রামদুলাল বসু, মনোজ চক্রবর্তী, আর থাকতেন আমাদের অতি অন্তরের কাছের মানুষ কবি অধ্যাপক আব্দুল সালাম। আমরা হই হই করে সমরেশ, আমি, সোমনাথ, নারায়ণ ওই পাণ্ডবেশ্বর কলিয়ারি থেকে ছুটে যেতাম তাদের কাছে, গান হতো, আড্ডা হতো। খুব মনে পড়ে বাজখাই গলায় একদম মাঠ থেকে, তেপান্তর থেকে একটা হাঁক দিত, সামর্দা, সেই কণ্ঠটা ছিল সোমনাথে। সামর্দা সন্ত্রস্ত হয়ে উঠতেন, জুতোর পাহাড় ডিঙিয়ে আমরা ঢুকলে সঙ্গে সঙ্গে মুখ থেমে যেত। তোমরা এই মিনিট আজকের মতো এখানে শেষ হলো, আমার বীরভূমের বন্ধুরা চলে এসছে, তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সেই জুতোর পাহাড় মুহূর্তে সাথ হয়ে যেত। এই ছিল আমাদের যাপন।